আপনি প্রশ্ন করেছেন আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল? হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সব কিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রস ফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 বাই 3 ফিট বাই 3.5 ফিট, ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। হ্যাঁ, আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক। ওদের দেখা হলো সেই আয়না ঘরে। প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো, আমাকে ভিডিও কলে দেখানো হলো। বিশ্ব মঞ্চে এবার এক বড় লজ্জার মুখে পড়লেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সম্মানিত দর্শক মন্ডলী, দীর্ঘ 6 মাস পর এবার আয়নাঘর নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন কি উদ্দেশ্যে ও কার পরামর্শে তিনি তৈরি করেছিলেন এই নির্মম টর্চার সেল। অপরদিকে বিশ্বমঞ্চে চরম অপমান ও হেনস্থার শিকার হতে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ সংক্রান্ত রাজনীতির মাঠের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত ভিডিও। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের শেকলে বেঁধে দেশে ফেরত পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে লজ্জার মুখে পড়তে হয়েছে দেশটির সরকার প্রধানকে। এবার আবারও বিব্রতকর অবস্থায় পড়লেন নরেন্দ্র মোদী, আর তাও কিনা একেবারে বিশ্বমঞ্চে প্রভাবশালী বিশ্ব নেতাদের সামনে। ফ্রান্সের প্যারিসে সোমবার থেকে শুরু হয়েছে 2 দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শীর্ষ সম্মেলন, যেখানে অংশ নেন 100টি দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা। আয়োজনে অংশ নিতে ফ্রান্সে পাড়ি জমান নরেন্দ্র মোদীও। এই সম্মেলনের একটি ভিডিওতেই দেখা যায় সেই বিব্রতকর দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশে বসে আছেন নরেন্দ্র মোদী। একসময় সেখানে উপস্থিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সবার সঙ্গে হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন তিনি, কিন্তু তার সামনে বসে থাকা মোদী করমর্দনের জন্য হাত বাড়ালে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো। এ ঘটনায় বিব্রত হলেও মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন মোদী। পাশে বসে থাকা অতিথিদের সঙ্গেই কুশল বিনিময় করেন তিনি। তবে মোদীকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেইন সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ কেউ এই ঘটনাকে মোদীর প্রতি ম্যাক্রোর কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলছেন এটি অনিচ্ছাকৃতভাবেও হতে পারে। তবে ঘটনা যাই হোক না কেন, এমন কাণ্ডে মোদী যে ভীষণ লজ্জার মধ্যে পড়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। কনফারেন্স শেষে আনুষ্ঠানিক ফটো সেশনেও আবার সেই ম্যাক্রোর পাশেই দাঁড়িয়েছিলেন মোদী। ফ্রান্স অনেক বছর ধরে ভারতের বিশ্বস্ত মিত্র হিসেবেই পরিচিত। বিশেষ করে প্রতিরক্ষা খাতে অনন্য উচ্চতায় উঠে গেছে ফ্রান্স ও ভারতের মধ্যকার সম্পর্ক। 2 দেশের মধ্যে রয়েছে কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি। গত বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি করতে চেয়েছিল ভারত, কিন্তু বাইডেন তাতে সাড়া না দেওয়ায় সেবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকেই প্রধান অতিথি করেন মোদী। ম্যাক্রোর ভারত সফরে প্রতিরক্ষা উৎপাদনে সহযোগিতার জন্য ঘোষণা করা হয় প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ। একই বছর ব্রাজিলের G20 সামিটেও হাসিতে মারতে দেখা যায় 2 নেতাকে। তবে এত উষ্ণতা থাকা সত্ত্বেও বিশ্ব নেতাদের সামনে মোদীকে উপেক্ষা করে ভারতের জন্য ম্যাক্রো নতুন কোনো বার্তা দিলেন কিনা সে প্রশ্ন থেকেই যায়। নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সময়টা খুবই খারাপ যাচ্ছে ভারতের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক, যে কোন কারণে হোক, অপমান যেন পিছন পুরোভাবেই ছাড়তেছে না প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর জন্য। ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো, ডল্লা ঠেলে বিয়ে হওয়ার চেষ্টা করছে। তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তারপর একসময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো। প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে, কয়দিন তাদের আটকটা হয়েছে। খাবার অনেক কম দেওয়া হতো, খাবার কম দিতে বলতাম, পানিও খুব সীমিত। কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে সহ্য মনে করতো, নিজেকেই আক্রমণ করা শুরু করলো। নিজের দেয়ালে নিজের হাত দিয়ে ঘুষি মারলো, হাত রক্তাক্ত করলো। আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক, কি জানো ওর নাম, হ্যাঁ মাসুদ,
নিজের মদ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা চিৎকার করছে। আমার পছন্দ হলো। সারা দেশে আরো বেশ কিছু এরকম আয়নাঘর বানালাম, দোবারা দিয়ে রাজাকার ছেলে মেয়েদের সেখানে বন্দি করতে বললাম। মাঝে মাঝে দুই একজনকে ছেড়েও দিতাম, ফিরে এসে কেউ কিছুই বলতো না, ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে। ব্যাস, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না। মানুষ ভাবলো যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল, কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায়। আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা বিশ্বাস করতে পারে। সত্যকে আমরা এমন ভাবে ধাওয়া চাপা দিয়েছি কেউ বিশ্বাসই করতে পারছে না আয়নাঘর আসলে ওর বলতে সত্যি কিছু ছিল। আমি হাসলাম, কারণ কেন জানেন, একবার যদি সত্য মিথ্যাকে আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই। মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়াই যথেষ্ট। আমার বাবা বলতেন, একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শিখে। সম্মানিত দর্শক মণ্ডলী, দীর্ঘ 6 মাস পর এবার আয়নাঘর নিয়ে লোমহর্ষক ভয়ঙ্কর বিবরণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এবার বলেছেন কি উদ্দেশ্যে, কার কারণে, কি জন্য তিনি তৈরি করেছিলেন এই নির্মম টর্চার সেল। এই টর্চার সেলের তৈরি করার পেছনে মূল কারণ ছিল মানুষদেরকে গুম করলে বা পরপারে পাঠিয়ে দিলে এটা মানুষের জানাজানি হয়ে যায়, বা ক্রস ফায়ার করলেও মানুষ এটাকে নিন্দনীয়ভাবে দেখত। তখন তাকে একজন পরামর্শ দিল যে যদি এই আয়নাঘর নামে এই একটি টর্চার সেল তৈরি করা হয় তাহলে তাদের অভিযোগেরও কোনো সুযোগ থাকবে না। তখন তিনি বিরোধী দলীয় কিছু নেতাকে এবং সাংবাদিক সহ বিভিন্ন প্রকার যারাই নিজের মতের বিপরীত ছিল তাদেরকে ধরে এনে ওই আয়নাঘরে রাখা হলো। এরপরে তাকে দেখানো হলো ভিডিও কলে যে তারা দেয়ালে কিল ঘুষি দিচ্ছে, দাঁড়িয়ে আছে, ডাক দিচ্ছে, বের হওয়ার জন্য বিভিন্ন প্রকার অনুনয় বিনয় করছে, কিন্তু তাদের আওয়াজ তাদের ভিতরেই সীমাবদ্ধ থাকছে। তাদের আওয়াজ বাইরে যাচ্ছে না, কেউ তাদের কোনো হদিশও পাচ্ছে না, কেউ জিজ্ঞেস করলেও তাদেরকে খুঁজে পাচ্ছে না। আর যখন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধরে নেওয়া হয়েছে, যখন শেখ হাসিনার কাছে তাকে মুক্তির জন্য তারা গিয়েছে, তখন সে মায়া কান্না কেঁদে বলেছে, আমি বুঝি স্বজন হারানোর ব্যথা কতটা কঠিন। ফলে কি হয়েছে, 16টা বছর সেই আয়নাঘরের মধ্য দিয়ে নিজের ক্ষমতার গতিকে টিকিয়ে রেখেছিল। অপরদিকে বিশ্বমঞ্চে এবার চরম অপমানিত হয়েছেন প্রেসিডেন্ট অফ দ্য গ্রেট প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী। যে নরেন্দ্র মোদীর অহংকার, দাম্ভিকতা, বাংলাদেশের মানুষের উপর তাদের যে অহংকার, যে ভারত বলেছিল তারা নাকি পেশাব করে দিলে বাংলাদেশের মানুষ নাকি ভেসে যাবে, এবার বিশ্ব মঞ্চে তাকে 2 পয়সারও দাম দিলেন না বিশ্ব নেতারা, বরং তাকে এমনভাবে অ্যাভয়েড করলেন, এমনভাবে তাকে হেনস্থা করলেন, এমনভাবে তাকে অপমানিত করলেন যা দেখলে সত্যি লজ্জায় মাথা নিচু হয়ে যায়। অপরদিকে ভারতীয়দের কঠিনভাবে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবে আখ্যা দিত মোদি, এবার সেই ভারতের প্রবাসীদেরকে দড়ি দ্বারা রশি দ্বারা হাত পা বেঁধে তিনি দেশে পাঠিয়ে দিয়েছেন। এটা সত্যি লজ্জাজনক। এই জন্য কথায় আছে, ক্ষমতার দাম্ভিকতা কখনোই দেখাতে নেই, ক্ষমতার দাম্ভিকতা কখনোই চিরস্থায়ী হয় না। এই ক্ষমতা যেরকম ভাবে আসে ঠিক একইভাবে একদিন চলেও যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন।